20 নম্বর ফাইল। নীলোধ্বজের প্রতি জনা, আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 25। এই কবিতায় জনার মধ্যে উক্ত সমস্ত গুণই লক্ষণীয়। কতগুলি দৃষ্টান্ত সহ এর সত্যতা প্রমাণিত হতে পারে। নীলোধ্বজকে তিনি যখন প্রবীরের মৃত্যুর প্রতিবিধান কল্পে পার্থের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন, প্লুটো কিরীটির গর্ব আজি রণস্থলে, খণ্ডমুণ্ড তার আনো শূলদণ্ড শিরে, ... ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। তখন বোঝা যায় জনা নারী হয়েও পুরাণোক্ত শাক্ত দেবদেবীর মতোই ভীষণ ভয়ঙ্করী। তিনি চান মৃত্যুর বদলে মৃত্যু, পার্থচ্ছিন্ন মুণ্ড, অর্থাৎ তার মধ্যে প্রবল প্রতিশোধ স্পৃহা। যদিও পুত্রের মৃত্যুর জন্য তার অন্তর্দাহ ফল্গু স্রোতের মতো দেহে বহমান। শত্রুর প্রতি তার বিদ্বেষ শুধু নয়, স্বামী নীলোধ্বজকে এও কটু কথা বলতে তিনি ছাড়েননি। তিনি বিস্মিত হন এই বলে, তব সিংহাসনে বসিছে পুত্র হা রিপু মিত্রোত্তম এবে, সেবিছ যতনে তুমি অতিথি রতনে। এরপরেই লক্ষ্য করা যাক নিম্নোক্ত উদ্ধৃতিগুলি, যেখানে জনার ক্ষোভ, রাগ, ঘৃণা প্রকাশ পেয়েছে বিচিত্রভাবে। 1. কুন্তী সম্পর্কে, হায় ভোজবালা কুন্তী, কে না জানে তারে, শৈরিনী তনয় তার জারজ অর্জুনে, কি লজ্জা কি গুণে তুমি পূজো রাজরথী। 2. দৈপায়ন ঋষি সম্পর্কে, দৈপায়ন ঋষি ... করিলা কামকেলি লয়ে কোলে ভাতৃবধূদ্বয়ে ধর্মমতী। 3. দ্রৌপদী সম্পর্কে, ... দ্রৌপদী বুঝি আমরি কি সতী, শাশুড়ির যোগ্য বধূ। এই সমস্তই নীলোধ্বজের কাছে উত্থাপন করলেও স্বামী নীলোধ্বজকে তিনি মান্য করেন, সে বোধ বুদ্ধি তার মধ্যে আছে। গুরুজন তুমি পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমারে। জনা বীরাঙ্গনা, কিন্তু তিনি নিজে জানেন সর্বোপরি তিনি নারী। তার এই আত্মবোধ বিশেষভাবে লক্ষণীয়, সেই সঙ্গে মাতৃহৃদয়ের ব্যাকুলতাও। কুলনারী আমি নাথ, বিধির বিধানে পরাধীনা, দুরন্ত ফাল্গুনী নিঃসন্তানা করিল আমারে। পৃষ্ঠা 26। এরকম একাধিক উৎকলনের সাহায্যে বোঝা যায় জনা একাধারে যেমন বীরাঙ্গনা তেজস্বিনী, তেমনি তিনি পতিপ্রাণা, পুত্র স্নেহান্ধ, শত্রুর প্রতি নির্মম, অর্থাৎ কোনোভাবেই তিনি নির্জীব নিষ্ক্রিয় নন। তবে শেষ পর্যন্ত তিনি হয়ে উঠেছেন অভিমান ক্ষুব্ধ, যা প্রকাশ পেয়েছে মৃত্যু গঙ্গায় প্রাণ বিসর্জনের আগে। স্বামীর উদ্দেশ্যে ভাষণটি লক্ষণীয়। যাচি চিরবিদায় ও পদে, ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি, নরেশ্বর কোথা জনা বলি ডাকো যদি, উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি। প্রশ্ন 4.3। নীলোধ্বজের প্রতি জনা কবিতায় নীলোধ্বজ চরিত্র সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। উত্তর, নীলোধ্বজের প্রতি জনা কবিতায় নীলোধ্বজকে বাস্তবিক সরাসরি পাওয়া যায় না। মধুসূদনের অভিপ্রায় অনুসারে তিনি নেপথ্যচারী, কারণ এখানে পত্রকার জনা তার বক্তব্য বিষয়টিও সর্বজন বিদিত। সুতরাং নীলোধ্বজ তেমন ভাবে সর্বসমক্ষে প্রতিভাত নন। তবু একজন পত্রগ্রহীতা হিসেবে তাকে পত্রকার যেভাবে উত্থাপন করেছেন, সেখানে তার একটা ভাবমূর্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ এই কবিতায় তাকে সক্রিয় দেখা যায় না। স্ত্রীর সংলাপে তিনি উদ্ভাসিত। কবিতার শুরুতেই দেখা যায় তিনি ক্ষত্রমণি মহাবাহু হওয়া সত্ত্বেও পুত্র প্রবীর হন্তারক পার্থের সহিত বিবাদ পরান্মুখ হয়ে সন্ধি করতে উপবিষ্ট। এই ক্ষেত্রে স্ত্রীর কাছে তিনি মন্দ মানুষ, মৃত প্রবীরের কাছেও তাই। আবার অন্যভাবে দেখলে তিনি সেই মানুষ যিনি পুত্র ঘাতকের মতো ঘাতককে দেখেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে। শুধু এই ভাবমূর্তি ছাড়া তিনি জনার কাছে ভীষণ প্রশ্নবাণে জর্জরিত, কখনো কখনো লাঞ্ছিত, অপমানিত। লক্ষ্য করা যাক কয়েকটি উৎকলন। 1. কি লজ্জা ... হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে। 2. এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তবপুরে অতিথি, কেমনে তুমি হায় মিত্রভাবে পরশ সে কর, যাহা প্রবীরের লোহে লোহিত। ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি,
এসব উত্তরে কি হতে পারে তা কবিতায় নেই। তবে এ বিষয়ে তার চরিত্রের যে দিকটি উন্মোচিত হয় তা এই যে তিনি পুত্র সম্বন্ধে ভাবিত নন, বরং বোধ বুদ্ধি বিসর্জন দিয়ে একজন ঘাতকের হাতে হাত মিলিয়েছেন, ক্ষত্রিয় ধর্ম পালন করেননি। এইসব বিবেচনা করলে নীলোধ্বজকে যথার্থ পিতা বলা যায় না, কারণ পিতা হিসেবে তার যা কৃতকর্ম তিনি তা করেননি। আবার তিনি যথার্থ স্বামীও নন। তিনি স্বামী হলে জনার মতো সহধর্মিণীর পাশে দাঁড়াতেন। তৃতীয়ত তিনি যথার্থ রাজাও নন, কারণ রাজা বিশেষত ক্ষত্রিয় হিসেবে তাঁর যা ধর্ম তিনি পালন করেননি। অন্যভাবে দেখলে তিনি সমস্ত গুণেরই অধিকারী। মহাকাব্যচিত নায়কের ক্ষেত্রে যেমন ধীর উদাত্ত রূপ প্রত্যক্ষ করা যায়, ঠিক এখানেও তার ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা যায় না। আবার এও বলা যায়, একজন রাজ্যের অধিপতিকে কাজকর্মে এমনই দক্ষ হতে হয় যে সমস্ত ক্ষেত্রে তাকে সূক্ষ্ম চিন্তা ভাবনা করতে হয়। কোনো কাজে হঠকারী সিদ্ধান্ত নেওয়া সঙ্গত নয়, বরং সুষ্ঠুভাবে দীর্ঘ রাজত্ব করতে গেলে পুত্রবিয়োগের মতো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সে হিসেবে নীলোধ্বজ যথাযথ একটি চরিত্র, কারণ তিনি এ সমস্ত ঘটনাকে স্বাভাবিক বলেই ধরে নিয়েছেন বা মেনে নিয়েছেন। এও এক ধরনের রাজধর্ম। বিশেষত তার সহন শক্তি বা শান্ত মস্তিষ্ক তাকে অনন্য মর্যাদায় উন্নীত করেছে। পৃষ্ঠা 27। প্রশ্ন 4.4 পত্রকাব্য হিসেবে নীলোধ্বজের প্রতি জনার সার্থকতা আলোচনা করো। উত্তর: পত্রকাব্য বলতে সাধারণত বোঝায় যে কাব্যের মধ্যে পত্রধর্মিতাই প্রধান। আবার এও বলা যায় কাব্যময়তার সঙ্গে পত্র রচনা। মধুসূদনের নীলোধ্বজের প্রতি জনা বস্তুত এই জাতীয় রচনা, কারণ কবি নিজেই এরকমটি লিখতে চেয়েছিলেন। এ বিষয়ে তার অনিষ্ঠই ছিলেন রোমক কবি ওভিড এবং তার হেরোইক এপিস্টাইল। এখন কাব্যের দিকটি আপাতত গৌণ রেখে দেখে নেওয়া যেতে পারে কবির এই রচনাটির মধ্যে পত্রের ধর্ম কতটা বিদ্যমান। প্রথমত, সাধারণভাবে অন্তত আজকের দিনে পত্রলেখক পত্রে যা উল্লেখ করেন, স্থান, কাল এবং উদ্দিষ্ট জন, এসব এ পত্রে নেই। এখানে শুধু কবিকৃত শিরোনামটি চূড়ান্ত। শুধু মুখবন্ধ এবং পুরো পত্র পাঠ করলে বোঝা যায় পত্রের প্রাপক বা উদ্দিষ্ট জন কে। দ্বিতীয় জন জানা যায় না পত্র প্রাপকের ঠিকানা, অর্থাৎ প্রেরক এবং প্রাপকের মধ্যে বেশ কিছু ফাঁক থেকে গেছে। তবে এই রচনাটি যেহেতু সত্যি একটি পত্র নয়, কবি কল্পনা প্রসূত, এই হিসেবে পাঠক তার কল্পনা শক্তি দিয়ে বুঝে নিতে পারবেন পত্রের খুঁটিনাটি বা আনুষঙ্গিক আঙ্গিকগত দিকটি কিভাবে নিহিত এই রচনায়। এছাড়া পত্র হিসেবে যা কাঙ্ক্ষিত তা কতটা আছে এই রচনায় দেখে নেওয়া যায়। যেমন অন্যান্য পত্রকারের মতোই এখানে আছে: 1. প্রাপককে নানা প্রশ্ন, যার উত্তর পত্রকারের কাঙ্ক্ষিত। 2. প্রাপকের কৃতকর্মের পাঠ্যের সঙ্গে সন্ধির জন্য বিস্ময়। 3. প্রাপকের কৃতকর্ম সম্পর্কে সচেতন করে দেওয়া। 4. কোনো বিষয়কে সুস্পষ্ট করার দৃষ্টান্ত উত্থাপন। 5. নিজের পাওয়া না পাওয়া, দুঃখ, ক্ষোভ, অভিমান ইত্যাদি। এ সমস্তই প্রকাশ পেয়েছে কাব্যাকারে। এখন দেখা যাক কাব্যধর্ম কতটা প্রকাশ পেয়েছে এই রচনায়। বাস্তবিক এই বিচার বিশ্লেষণ বলা বাহুল্য মাত্র, কারণ যে কোনো পাঠক মাত্রই জানেন নীলোধ্বজের প্রতি জনা কাব্যগুণে পরিপূর্ণ। কাব্য বলতে যা বোঝায় অলঙ্কৃত বাক্য, রসাত্মক বাক্য, বা সেটাই কাব্য যার আত্মরীতি বা ধ্বনি সবই এই রচনায় দৃষ্ট। যেমন এটি 14 মাত্রায় লেখা, এর ছন্দ অক্ষরবৃত্ত, লয় ধীর, মাত্রা 8+6। এছাড়া রয়েছে অলঙ্কারী রসে পরিপূর্ণ নানা বাক্য, যেমন কোথা বীরদর্প তব, মান দর্প কোথা, চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, কুরুঙ্গীর অশ্রু বাড়ি নিবায় কি প্রভু, কভু দাবানলে কোকিলের কাকলি লহরী, উচ্চনাদি প্রভঞ্জনে নীরবয়ে কবে, ভীরুতার সাধনা কি মানে বলবাহু। এছাড়া আছে পুত্র প্রবীরের মৃত্যুর জন্য জনার শোক, তাপ, অনুশোচনা বা বিলাপ, এবং এসব নিয়েই এমন রূপকল্প পাণ্ডবের স্বরে, খণ্ড শিরোমণি তোর বিবরে লুকায়, কাঁদি খেদে মর আরে মণিহারা ফণি। সুতরাং উপযুক্ত আলোচনা থেকে এটি প্রমাণিত হয় যে নীলোধ্বজের প্রতি জনা পুরোপুরি পত্রকাব্য। এমনকি কবিতার শেষাংশে কবি এটিকে জনা পত্রিকা রূপে গণ্য করেছেন।
তাছাড়া বাস্তব অপেক্ষা শিল্প হিসেবেও এর মূল্যকে অস্বীকার করা যায় না কখনো। প্রশ্ন 4.5 নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার পাণ্ডব বা পার্থের উদ্দেশ্যে ক্ষোভ ও ক্ষোভের কারণ ব্যাখ্যা করো। উত্তর, মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর পাণ্ডব পক্ষীয় যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের যজ্ঞাশ্ব বন্ধন করলে তাকে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হয়। এই যুদ্ধে প্রবীর পিতা নীলধ্বজের কোনো সমর্থন ছিল না। পক্ষান্তরে মাতা জনা পুত্র প্রবীরকে সৈন্য দিয়ে সাহায্য করেন। পৃষ্ঠা 28। কিন্তু প্রাণপণ যুদ্ধ শেষে প্রবীরকে তৃতীয় পাণ্ডব পার্থ কর্তৃক নিহত হতে হয়। সুতরাং এই ঘটনায় মাতা জনা অনেক বেশি অনুতপ্ত। বস্তুত তারই প্ররোচনায় উৎসাহ দানে এবং মর্মান্তিক ঘটনা সম্পাদিত। এই হিসেবে পাণ্ডবদের প্রতি জনার ক্ষোভ বিক্ষোভ থাকা সমীচীন নয়। তবে এটি অনুমিত হয় যে জনা অবশ্যই ভাবেননি পুত্রের এমন মৃত্যু হবে। দ্বিতীয়ত, তার চোখে পার্থর যুদ্ধ কৌশল সঙ্গত বা ন্যায়সঙ্গত মনে হয়নি। এখন দেখা যাক জনা কাকে কিভাবে অভিহিত করেছেন। প্রথমত, ক্ষোভ তার পার্থের বিরুদ্ধেই। তিনি নীলধ্বজের কাছে পার্থর খণ্ডমুণ্ড চেয়েছেন, কারণ তিনি তার পুত্র হন্তা। তার হাত প্রবীরের রক্তে রঞ্জিত। কোনোভাবেই তিনি চান না সেই হাত স্পর্শ করুন তার স্বামী। দ্বিতীয়ত, ক্ষোভ পার্থ জননী কুন্তির প্রতি। তিনি শৈরিণী, অসতী, তাই তার গর্ভে পরপুরুষ ইন্দ্রের ঔরসে জন্ম হয়েছে অর্জুনের। কুন্তিকে এছাড়াও জনা অভিহিত করেছেন কুলোটা, বেশ্যা বলে। তৃতীয়ত, ক্ষোভ দ্বৈপায়ন ঋষির প্রতি। তিনি নাকি সবসময় পাণ্ডব কীর্তন করে থাকেন। যার মা ধীবরী আর বাবা ব্রাহ্মণ, তিনি এমন ধর্মমতী যে তার দুই ভাতৃবধূকে নিয়ে সন্তানোৎপাদন কাজে ব্যবহার করেছেন। তিনি আবার কুলাচার্য। চতুর্থত, ক্ষোভ দ্রৌপদীর প্রতি। জনা বিস্ময় প্রকাশ করেছেন তার সতীত্ব নিয়ে। তাকে তিনি তুলনা করেছেন এইভাবে: কৌরব সরসের নলিনী। তিনি শাশুড়ির যোগ্যবধূ, ভ্রষ্টা রমণী। এমন নারীকে পাওয়ার জন্য ক্ষত্ররথী অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে ধারণ করে স্বয়ম্বর সভায় হাজির হন। এছাড়া পাণ্ডবরা আরো নানা কৌশল অবলম্বন পূর্বক পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, মহাযশা কর্ণ প্রমুখ কুরুক্ষেত্র যুদ্ধে নিহত হন। শুধু এখানেই শেষ নয়, জনা এসবের মধ্যে তীক্ষ্ণভাবে যাবতীয় ক্ষোভ বা রোষানল প্রকাশ করেছেন অর্জুনের বিরুদ্ধেই বেশি। যেমন তার জন্ম সম্পর্কে যখন বলেন জারজ, তনয় তার কুন্তি, জারজ অর্জুনে, কিংবা চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, তখন বোঝা যায় জনার এই রূঢ় ভাষণের কি তাৎপর্য। বস্তুত এ যেমন মনস্তাত্ত্বিক দিক দিয়ে সত্য বা সঙ্গত, তেমনি তা বিজ্ঞানসম্মত। বিশেষত যেখানে তিনি একজন মা আর তার জীবদ্দশায় পুত্রের মৃত্যু। উপনিষদ অনুসারে পুত্র বা কন্যা ছায়ারূপেই থাকে মানব শরীরে, পরে সে ছায়া কায়ারূপে আবির্ভূত হয় পৃথিবীতে। অর্থাৎ যার সঙ্গে আত্মার সম্পর্ক, যে কারণে আত্মজ পুত্র, আত্মজা কন্যা। তার অকাল মৃত্যুতে কোনো মা কখনোই নির্বাক থাকতে পারেন না। প্রশ্ন 4.6 নীলধ্বজের প্রতি জনা কবিতায় আধুনিক এবং মর্মবস্তু নিজের ভাষায় লেখো। উত্তর, নীলধ্বজের প্রতি জনা কবিতাটির উৎস মহাভারতের অশ্বমেধ পর্ব। তবে এই আঙ্গিক নির্মিতির পেছনে আছে রোমক কবি ওভিদের হিরোইক এপিস্টাইল। বস্তুত কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্য প্রতিভার জগতে আধুনিকতার প্রবর্তক। তাই এই কবিতা এবং অন্য রচনাও তার ব্যতিক্রম নয়। কিন্তু সেই আধুনিকতা কি? এক কথায় চিরাচরিত প্রথাকে ভেঙে ফেলা। যেমন মেঘনাদ বধ কাব্যে রাম নয় রাবণ বা মেঘনাথকেই তিনি প্রাধান্য দিয়েছেন। অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করেছেন প্রথম পদ্মাবতী নাটকে, যার উৎস মিল্টনের প্যারাডাইস লস্ট এর ব্ল্যাঙ্ক ভার্স ছন্দ। অনুরূপ তার বীরাঙ্গনা কাব্য আধুনিকতায় পূর্ণ। পুরাণ, রামায়ণ, মহাভারত থেকে কবি এমন কিছু স্ত্রী ও পুরুষ চরিত্র নির্বাচন করেছেন যাদের মধ্যে সম্পর্ক অতি ঘনিষ্ঠ। কিন্তু লক্ষণীয় ব্যাপার এই যে প্রতিটি স্ত্রী চরিত্রই এখানে নানা ঘটনায় মুখর। তারা স্ত্রী বলে সমাজে অন্যান্য
পুরো নারীর মতো নির্জীব নিষ্ক্রিয় লজ্জায় অধবদর নন। তারা তাদের প্রিয় পুরুষের কাছে নানা বিষয় উত্থাপন করেছেন, নানা প্রশ্ন। এখানে প্রত্যেকের প্রকাশ ঘটেছে বীরাঙ্গনা রূপের, যা 19 শতকে বাংলা সাহিত্যে এক অভিনব ব্যাপার। প্রকারান্তরে বলা যায়, সমাজে নারীদের নবজাগরণ ঘটিয়েছে মধুসূদনের বীরাঙ্গনা কাব্য, অর্থাৎ স্ত্রী জাতির চিরাচরিত রূপ এখানে পরিদৃষ্ট নয়। এই জন্য নীলোধ্বজের প্রতি জনায় আমরা দেখতে পাই মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর পাণ্ডব পক্ষীয় রাজাদের অশ্বমেধ যজ্ঞের যজ্ঞাশ্ব বন্ধন করলে পার্থ বা অর্জুন তাকে যুদ্ধে নিহত করেন। এমতাবস্থায় জনা মনে করেন এর প্রতিবিধানার্থে তার স্বামী নীলোধ্বজ রায়ের সক্রিয় হওয়া উচিত। তা না করে কেন তিনি পার্থের সঙ্গে বিবাদ পরান্মুখ হয়ে সন্ধি করতে প্রবৃত্ত। পৃষ্ঠা 29। রাজ্ঞী জনা তাই পুত্র শোকে কাতরা, কিন্তু কাতরা হয়েই তিনি নিশ্চুপ থাকেননি। নীলোধ্বজকে তিনি বলেছেন, রাজতরণে যুদ্ধ বাদ্য, অশ্বের রেশা, গজের গর্জন, আকাশে রাজকেতুর উড্ডয়ন, রাজসৈন্যের যুদ্ধোন্মাদনায় হুঙ্কার ইত্যাদির কারণ কি? ক্ষত্রমণি মহাবায়ু কি পুত্রের মৃত্যুর প্রতিবিধান কল্পে কোন যুদ্ধের আয়োজন করেছেন? তিনি সে কর্ম সম্পাদন করুন। নিয়ে আসুন অর্জুনের ছিন্ন মুন্ড। কেন তিনি এমন শত্রুর সঙ্গে হাত মেলাচ্ছেন যে হাত তার পুত্রের রক্তে রঞ্জিত? ক্ষুব্ধ জনা এভাবে অর্জুনকে জাডজ, চণ্ডাল, কপটাচারী প্রভৃতি নানা আখ্যায় আখ্যায়িত করে কুন্তী, দ্রৌপদী, দ্বৈপায়ন, ঋষি প্রমুখের চরিত্র স্খলনের কথা বলেছেন এবং পাণ্ডব বংশকে হেয় জ্ঞান করেছেন। ধিক্কার দিয়েছেন পাণ্ডবদের, ভীষ্ম, দ্রোণ, কর্ণের মতো মহাপুরুষ বা মহাযশাদের অন্যায়ভাবে হত্যা করাকে। এরপরেই জনা দোষ দিয়েছেন নিজের ভাগ্যকে, ভাগ্য দেবতাকে। পুত্রহীনা বলে তুলনা করেছেন নিজেকে মণিহারা ফণীর সঙ্গে। তার এতেও শান্তি স্বস্তি নেই, তাই নিজেকে শেষ করে দেওয়ার জন্য গঙ্গায় আত্মবিসর্জনের কথা ভেবেছেন। অভিমান ক্ষুব্ধা জনা নীলোধ্বজকে এই কথা বলেছেন। তার মৃত্যুর পর তিনি রাজপুরীতে এসে যখন কোথা জনা বলে ডাকবেন, তখন উত্তর হিসেবে এই প্রশ্নটি তিনি শুনতে পাবেন প্রতিধ্বনি রূপে। প্রশ্ন 4.7 নীলোধ্বজের প্রতি জনা কবিতায় রস বিচার করো। উত্তর, কাব্যতত্ত্ব অনুসারে ভাব রসে পরিণত হয়। ভাব বলতে স্থায়ী ভাব এবং যা মানব দেহ অভ্যন্তরে নিহিত। মোটামুটি 8টি স্থায়ী ভাবের পরিচয় পাওয়া যায়: রতি, হাস, শোক, ক্রোধ, ভয়, জুগুপ্সা, বিস্ময় এবং সম। এই ভাবগুলি ক্রমে বিভাব, অনুভাব এবং সঞ্চারী ভাবের মাধ্যমে রসে পরিণত হয়। তার আগে স্মর্তব্য, বিভব, দুরকম আলম্ব এবং উদ্দীপন। একটি সামান্য উদাহরণের বিষয়টি স্পষ্ট হবে। বৈষ্ণব পদাবলিতে দেখা যায় রাধাকৃষ্ণের প্রতি অনুরক্ত তার অন্তরে সঞ্চারিত হয়েছে পূর্বরাগ, যার মূলে কৃষ্ণ। আলম্ব কৃষ্ণের বংশীধ্বনি বা তাকে স্বপ্নে দেখা বা তার চিত্রপট দেখা। এর ফলে রাধার আন্তঃপ্রতিক্রিয়া এবং তার বহিঃপ্রকাশই যথাক্রমে অনুভাব এবং সঞ্চারী ভাবের পরিচয় বহন করে, যার রূপায়ণকে চিহ্নিত করা হয় রসে। এই সমস্ত কিছুর মূলে যে ভাব, তার হলো রতি, আর রস হলো শৃঙ্গার। শৃঙ্গার দু প্রকার, সম্ভোগ এবং বিপ্রলম্ভব বা প্লেটনিক। বলা বাহুল্য, বৈষ্ণব সাহিত্যে অবশ্য পঞ্চরসের প্রাবল্য: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মধুসূদনের মেঘনাদবধ কাব্যে যেমন বীর করুণ রসের টাগ অফ ওয়ার, অর্থাৎ কাব্য মধ্যে একই সঙ্গে ক্রোধ এবং শোক ভাবের প্রাধান্য। এখন নীলোধ্বজের প্রতি জনা কবিতাটির বিচার করলে দেখা যায় এখানেও কবি দুটি ভাবের কথাকে ব্যক্ত করেছেন। কাব্যের নামকরণে তিনি অবশ্য বীরাঙ্গনা নামটি ব্যবহার করেছেন, এতটাই চূড়ান্ত সেক্ষেত্রে বলা যায় কাব্যের প্রতিটি নারীর মধ্যেই আছে ক্রোধ। সুতরাং আলোচ্য কবিতাও তাই, অর্থাৎ জনা বীরাঙ্গনা, কারণ বীরত্বের মূল ক্রোধে বিদ্যমান। তার পুত্র প্রবীরের মৃত্যু তাকে ভীষণভাবে ক্রুদ্ধ করে তুলেছে, কারণ এই মৃত্যু তার স্বাভাবিক কাঙ্ক্ষিত নয়। দ্বিতীয়ত, তার স্বামী তার পুত্রের মৃত্যু প্রতিবিধান কল্পে কোনো ব্যবস্থাই নেননি। উপরন্তু পুত্র সন্তারক অর্জুনকে নিয়ে তিনি বিবাদ পরোন্মুখ এবং সন্ধি করতে প্রবৃত্ত। ক্ষত্রিয়ের যা ধর্ম তা তিনি পালন করেননি বলেই জনা অনেক বেশি ক্রোধোন্মত্ত। তার রাগ বেশি হওয়ার কারণ
পুত্রকে যুদ্ধে প্রবৃত্ত হতে তিনিই বলেন। তিনি সৈন্য সামন্ত নিয়ে পুত্রকে সাহায্য করেন, এমনকি নিজেও সক্রিয় ভূমিকা নেন এবং পক্ষান্তরে নীলোধ্বজ প্রায় নিষ্ক্রিয় থাকেন এবং যুদ্ধ করতে নিষেধ করেন। এই মর্মে জনার অন্তর্নিহিত ক্রোধ এখানে বীর রসের পরিচয় দিয়েছে। তবে পাশাপাশি তিনি যখন বলেন তিনি কুলনারী, বিধির বিধানে পরাধীনা, তিনি নিঃসন্তানা, তার প্রতি ভাগ্যদোষে বাম কিংবা এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিল তা কালে, কিংবা মনে করেন এসবই পূর্বজন্মের পাপের ফল, তখন বোঝা যায় তিনি প্রবল শোকার্ত আর এইসবই করুণ রসের পরিচায়ক। বিশেষত এই বাৎসল্য রসকে ঘিরেই যে করুণ রস তা সম্ভবত ছাপিয়ে গেছে তার বীরাঙ্গনার রূপকে। এই হিসেবে এখানে মেঘনাদ বধ কাব্যের মতো কবির করুণ রসের একটা ফুলগু স্রোত যেমন রেখেছেন, তেমনি ওপরে ওপরে রেখেছেন বীর রসের প্রবাহ। পৃষ্ঠা 30, প্রশ্ন 4.8 বীরাঙ্গনা কাব্যে মেঘনাদের গাম্ভীর্য এবং বজ্রাঙ্গনার মাধুর্য লক্ষিত হয়। নীলোধ্বজের প্রতি জনার ক্ষেত্রে একথা কতদূর সত্য আলোচনা করো। উত্তর: মাইকেল মধুসূদন দত্ত মূলত দেশি বিদেশি সাহিত্য এত অধ্যয়ন করেছেন এবং সেই সঙ্গে অত্যন্ত কুশলতার সঙ্গে সেসবের শিল্প প্রকরণ লক্ষ্য করেছেন যে তা তার সাহিত্যেও প্রভাব ফেলেছে। তবে বাংলা কাব্য নাটক রচনার ক্ষেত্রে দেখা গেছে কবি পুরাণ, রামায়ণ, মহাভারত ইত্যাদি থেকে কাহিনী নির্বাচন করেছেন বেশি। এসব ক্ষেত্রে মহাকাব্যিক গাম্ভীর্য এবং পরিবেশই তার দৃষ্টি আকর্ষণ করেছে এবং সেইভাবেই নিজের সৃষ্টিকেও শিল্পমণ্ডিত করতে চেয়েছেন তিনি। কিন্তু মধ্যযুগের বৈষ্ণব সাহিত্যেও বা মঙ্গল কাব্য তাকে কম আকর্ষণ করেনি। সেই জন্য তিনি বৈষ্ণব সাহিত্যের গীতিময়তার দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। মেঘনাদ বধ কাব্যে তার গাইব মা বীর রসে ভাসী মহাগীত যেমন আলোচ্য বিষয়, তেমনি পাশাপাশি শৃঙ্গার, করুণ ইত্যাদি রসের সমুদ্রে নিমজ্জিত হয়ে সৃষ্টি করেছেন এমন শিল্প যেখানে গীতি প্রাণতার পরিচয় দিয়েছেন তিনি, তাও আলোচনার অপেক্ষা রাখে। নীলোধ্বজের প্রতি জনাই মূলত বীরাঙ্গনা। তিনি রণপ্রিয়া, পুত্র প্রবীর পাণ্ডবদের অশ্বমেধ যজ্ঞের যজ্ঞাশ্ব বন্ধন করলে তিনি তাকে যুদ্ধে প্ররোচিত করেন, নিজে সক্রিয় ভূমিকা নেন, সৈন্য সামন্ত নিয়ে সাহায্য করেন। এসব ক্ষেত্রে তার মূর্তি রণরঙ্গিনী। কিন্তু পুত্রের মৃত্যুতে শোকাতুর হলেও পুত্র হন্তার প্রতিশোধ নিতে তিনি দ্বিধাবোধ করেননি। স্বামী নীলোধ্বজকে এ বিষয়ে তিনি যখন বলেন, বাজিছে রাজ তোরণের রণবাদ্য আজি, রেশে অশ্ব বজ্রে গজ, উড়িছে আকাশে রাজকেতু, মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি, রণমদে রাজ সৈন্য কিন্তু কোন হেতু, সাজিছ কি নররাজ যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতি বিধিত শীতে। বোঝা যায় এই সংলাপের মধ্যে বক্তার কোন অভিপ্রায় ইঙ্গিত বিদ্যমান। এমনকি এই ছত্রকয়টির মধ্যে যে রূপকল্প তাও বেশ মহাকাব্যিক। এরকম ভাবেই জনা আবার যখন বলেন, এই পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তবপুরে অতিথি, কেমনে তুমি হায় মিত্রভাবে পরশে করো, যাহা প্রবীরের লোহে লোহিত ক্ষত্রিয় ধর্ম, এই কি নৃমণি, কোথা ধনু, কোথা তুন, কোথা চর্ম অসি। বুঝিতে অসুবিধা হয় না এসব সংলাপের ভেতর ওজগুণ কিভাবে নিহিত, অর্থাৎ এ যে মৃদু উচ্চারণ নয় তা অত্যন্ত স্পষ্ট। তাছাড়া তার এই পুরুষ কঠিন আবেদন তাকে করে তুলেছে মহাকাব্য চিত্রনায়িকা, অনেকটা মেঘনাদ বধ কাব্যের প্রমীলার মতো। পক্ষান্তরে লক্ষণীয় হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী, আজি গায়ক উথলিছে বিনা ধ্বনি, কিন্তু বৃথা এ গঞ্জনা, গুরুজন তুমি পড়িব বিষম পাপে, গঞ্জিলে তোমারে। পৃষ্ঠা 31, কুলনারী আমি, নাথ বিধির বিধানে পরাধীনা। এসব ক্ষেত্রে আমাদের শ্রুতি উপলব্ধি করে জনার ব্যথাতুর হৃদয় মনের প্রকৃত স্বরূপ। এখানে প্রকাশ পায় না তার ঔদ্ধত্য উচ্চকণ্ঠ, বরং বৈষ্ণব সাহিত্যে বর্ণিত নারী চরিত্রের মতোই তিনি যেন কুসুম কোমল মৃদুভাষিনী। আর কবির নির্মাণ কৌশলও এসব পদে বিশেষভাবে লক্ষণীয়। ভাব ভাষার মেলবন্ধন যা এক কথায় অপূর্ব।
পত্রের শেষাংশেও জনার যে অভিমান ক্ষুব্ধ ভাষণ তাও বেদনায় অত্যন্ত করুণ এবং পদমাধুর্যে তা হৃদয়স্পর্শী। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, দেখিব বিস্মৃতি যদি কৃতান্ত নগরে। লোভী অন্তে যাচি চির বিদায় ও পদে, এ যেন বৈষ্ণব পদ সাহিত্যে বিরোহিণী নায়িকা রাধারই কণ্ঠস্বর। যেন কৃষ্ণের বৃন্দাবন ছেড়ে মথুরা গমনের জন্য রাধা বিরহার্থী। ব্রজাঙ্গনা কাব্যে রাধা মূলত এরকমই বিনয় ভাষণে কম্প্রবক্ষ নম্র নেত্রপাত। এসব দৃষ্টান্ত থেকে প্রমাণিত হয় বীরাঙ্গনা কাব্য প্রসঙ্গে যা উক্ত তার নীলোধ্বজের প্রতি জনার ক্ষেত্রে চূড়ান্ত ভাবে সত্য। নীলোধ্বজের প্রতি জনা কবিতাটি এখানে শেষ হলো। পৃষ্ঠা 32, কবিতা বাড়ির কাছে আরশিনগর, লালন ফকির। কবি পরিচিতি: লালন ফকির বস্তুত রাজা রামমোহন রায়ের সমকালীন, তবে উভয়েই সঠিক জন্মসাল নিয়ে একটু মত পার্থক্য আছে। সুতরাং এতদ বিষয়ক বহু গ্রন্থ থেকে একটিকে আপাত প্রামাণ্য ধরে নিয়ে বলা যায় তার জন্ম 17ই অক্টোবর 1774 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 17ই অক্টোবর শুক্রবার 1890 খ্রিস্টাব্দে। উল্লেখ্য, যার সম্পর্কে প্রামাণ্য তথ্য পাওয়া দুষ্কর, তার এমন জন্ম মৃত্যুর দিন ও মাস এত নিখুঁত কিভাবে হতে পারে, যদিও এমন নজির অনেকেই অবগত। এ বিষয়ে ডক্টর শিশির কুমার দাসও বলেছেন, তার জন্ম মৃত্যুর তারিখ সম্বন্ধে পণ্ডিত মহলে মতভেদ আছে। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ও অনুরূপ মত প্রকাশ করেছেন। শোনা যায় লালনের মৃত্যু হয়েছিল 116 বছর বয়সে, 1890 খ্রিস্টাব্দে 17ই অক্টোবর। বয়সে হিসেবটা কি করে ধরা হয়েছিল তা বলা মুশকিল। নিরক্ষর দরিদ্র পরিবারে ঠিকঠাক বয়সের হিসেব রাখার কোনো প্রথাই তখন ছিল না। তিনি দীর্ঘজীবী হয়েছিলেন তা বলা যায়, কিন্তু যখন লেখা হয় মৃত্যুর মাত্র 5 মাস আগেও তিনি ঘোড়ায় চড়ে ঘুরতেন, তখন মনে প্রশ্ন জাগে বয়সটা সত্যি না ঘোড়াটা সত্যি। লালনের জন্মস্থান এবং জন্ম সম্পর্কেও নানা কথা শোনা যায়। যেমন কেউ বলেন তার জন্মস্থান যশোর জেলার ঝিনাইদহ, কেউ বলেন ভাঁড়ারা, কুষ্টিয়া। কাঙাল হরিনাথের মতে লালনের জন্মস্থান ঘোড়াই, কুষ্টিয়া। আবার কেউ মনে করেন কালীগঙ্গার ধারে রবীন্দ্রনাথ ঠাকুরদের জমিদারির বিরাহিম পরগনায় ছেউরিয়া গ্রামে তার বাস ছিল। তিনি জীবিত ছিলেন 112 বছর। অন্যত্র আছে তার সাধনপীঠ ছিল কুষ্টিয়ার ছেউরিয়া বা শেউরিয়া। আবার কেউ ভাড়ারা গ্রামকে বিশেষভাবে বোঝাবার জন্য তার পার্শ্ববর্তী গ্রাম কুমারখালীরও উল্লেখ করেছেন। এছাড়া লালনের কুল ধর্ম সম্পর্কেও নানা মতভেদ আছে। কেউ বলেন তিনি হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন, তার পদবী কর, ভিন্ন মতের রায়। তার বাবা এবং মায়ের নাম যথাক্রমে মাধবী এবং পদ্মাবতী। তিনি নিজেও বিবাহিত ছিলেন, তার স্ত্রী ছিলেন হিন্দু। তার মাতুল বংশ ছিলেন চাপড়ার ভৌমিক পরিবার। কারোর মতে তিনি হিন্দু ছিলেন এবং পরে মুসলমান ধর্মে দীক্ষা নেন, অথবা তার মুসলমান পরিবারেই জন্ম। শোনা যায় তিনি তার গ্রামের প্রতিবেশীদের সঙ্গে একসময় পুণ্যার্থে বহরমপুর মুর্শিদাবাদে যান, কিন্তু পথিমধ্যে তিনি মারাত্মক বসন্ত রোগে আক্রান্ত হন। সে সময় তিনি তার সঙ্গীদের দ্বারা প্রত্যাখ্যাত হন বা তার সঙ্গীরা তাকে পথে ফেলে রেখে চলে যান। কেউ বলেন মুমূর্ষু লালনকে তখন তার সঙ্গীরা মৃত ভেবে গঙ্গায় ভাসিয়ে দিয়ে গ্রামে গিয়ে খবর দেন তিনি মারা গেছেন। কিন্তু যাই হোক, মুমূর্ষু লালনকে তখন সিরাজ সাঁই নামে এক ফকির এবং তার স্ত্রী সেবা যত্ন করে সুস্থ করে তোলেন। উল্লেখ্য, লালন কিছুদিন পর তার গ্রামের বাড়িতে ফিরে যান, কিন্তু তার স্ত্রী, তার মা এবং হিন্দু সমাজ তাকে ত্যাগ করে। তাই তিনি ফকিরি ধর্ম গ্রহণ করেন এবং সেই পরিবারের অর্থাৎ মুসলমান মোমিন সম্প্রদায়ের মেয়েকে বিবাহ করেন। মোমিন সম্প্রদায়ের বহু মানুষ তার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। পরিশেষে তিনি ধর্ম এবং সংসারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গৃহত্যাগ করেন। পরবর্তী অংশ পরবর্তী পায়।